সরকারি দল নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। আজ গণসংযোগের সময় তিনি এ অভিযোগ করেন। ঢাকা চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, এলপি গ্যাস ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রী। রাশিয়ার সাইবেরিয়ায় ৩৯ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, ২৭ জন নিহত বলছে স্থানীয় গণমাধ্যম। এবং ব্রিসবেন টেস্টে লড়াই করে হারল পাকিস্তান, ৩৯ রানে জিতল অজিরা। সরকারি দল নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। আজ গণসংযোগের সময় তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোকজন বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ করেন সাখাওয়াত। সকালে নগরীর মিশনপাড়া, চাষাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এই বিএনপি প্রার্থী। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বিকেলে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রচার চালাবেন ১৯ নম্বর ওয়ার্ডে। সিটি নির্বাচনের ভোট ২২ ডিসেম্বর। মেয়র পদে লড়ছেন ৭ জন, কাউন্সিলর পদে ১৫৬, নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। এদিকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আজ মোতায়েন হচ্ছে ২২ প্লাটুন বিজিবি। প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। তো এটাকে আমি হাস্যকর বলে মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আমি মনে করি স্বাভাবিক না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এবং ভোটারদের প্রতি ভয়ভীতি প্রদর্শনের জন্য সরকারি দল থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। সিটি নির্বাচনের আরো খবর নিয়ে এখন নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নারায়ণগঞ্জের চাষাড়ায় আছেন সহকর্মী আসমা মিতা, তার কাছে যাব। মিতা, আমরা এতক্ষণ কাউন্সিলরদের খোঁজ খবরের বিষয়টি ভালোভাবে জানতে পারিনি, একটু বলবেন যে কাউন্সিলরদের প্রচার প্রচারণা কেমন চলছে আর এই কাউন্সিলরদের নিয়ে ভোটারদের আগ্রহ কেমন? কাউন্সিলরদের নিয়েও ভোটারদের আগ্রহ মেয়র প্রার্থীদের নিয়ে যেরকম আগ্রহ ঠিক সেরকমই রয়েছে। ফলে শেষ সময় যেহেতু প্রচার চলে এসেছে, আর মাত্র একদিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা, সেই হিসেবে কিন্তু কাউন্সিলর প্রার্থীরাও জোর তৎপরতা চালাচ্ছে। আর কিছুক্ষণ আগ পর্যন্ত আমি চাষাড়ার মোড়ে ছিলাম, এখন আমি রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, সেই তথ্যগুলো একটু জানিয়ে রাখি আপনাদের। রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আজ রাত ১২টা পর্যন্ত আমরা জানি যে নারায়ণগঞ্জের এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতারাই কিন্তু এখানে আসছিলেন নির্বাচনী প্রচারে প্রার্থীদের সাথে অংশ নিতে। আজ রাত ১২টার পর থেকে কিন্তু তারা আর সেটি আসতে পারবেন না, যদিও আগামীকাল রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তবে আজ রাত ১২টার পর থেকেই বহিরাগত যেটি বলা হচ্ছে, তারা আর প্রবেশ করতে পারবেন না নির্বাচনী বিধি অনুযায়ী। সেই হিসেবে আজকের পর থেকে আর কেউ আসতে পারছে না। এছাড়া আজকে থেকেই ২৩ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে যে বৈধ অস্ত্র রয়েছে ৯১৭টি, সেটিও জমা দেবার জন্য আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার চলছিল বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ফলে সেই হিসেবে কিন্তু আইন শৃঙ্খলার রক্ষার ক্ষেত্রে একটা নতুন মাত্রাও যোগ হচ্ছে আজকে থেকে, কারণ বহিরাগতরা আসতে পারছে না। আজকে থেকেই মাঠে অতিরিক্ত আইন শৃঙ্খলা। আরেকটি বিষয়, নির্বাচনের একেবারে শেষ দিকে এসে যেটি দেখা যায় প্রায়শই, সেটি হচ্ছে যে কালো টাকার ছড়াছড়ি। তো নির্বাচন কমিশন এ ধরনের কোনো অভিযোগ বা এ ধরনের কাউকে আটক করতে পেরেছে কিনা টাকা নিয়ে? না, এখন পর্যন্ত আসলে এ ধরনের কোনো অভিযোগ নেই, বরঞ্চ হয়তো প্রার্থীরা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেই বিষয়গুলোকেই সামনে এনেছে। আমরা বলছিলাম সংবাদে যে বিএনপি প্রার্থী, তার বিরুদ্ধে নানান রকমের, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নানান রকম অভিযোগ এনেছেন। বিশেষত তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, প্রকাশ্যে বলা হচ্ছে, তাকে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, এ ধরনের অভিযোগ এনেছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন তার কাছে ছোটখাটো দু একটি অভিযোগ, যেমন আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, এর বাইরে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। ফলে বিএনপি প্রার্থীকে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন এবং অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন। এছাড়া সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছেন। নির্বাচনের আগে আমরা জানি যে দুদিন আগ থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করলেও এবার কিন্তু আজকে থেকেই নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে বিজিবি দায়িত্ব পালন করবেন। মোট ৯,৫০০-এর মধ্যে ৫,৫০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আজ থেকে দায়িত্ব পালন শুরু করছেন।
মিতা, আপনি থাকুন আমাদের সাথে। আরেক সহকর্মী মজিবুল হক আছে নারায়ণগঞ্জের আরেক প্রান্তে, আমরা তার সাথে কথা বলবো। মজিবুল, নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে এসে আপনার কাছে জানতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী কতগুলো কেন্দ্রকে এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, আর কি ব্যবস্থা নেওয়া হবে সেইগুলোর জন্য? আপনি জানেন 22 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং যে কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভোট কেন্দ্রে তারা গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। তাদের কাছে সবগুলো কেন্দ্র ভোট কেন্দ্র এই কারণে গুরুত্বপূর্ণ যে যেহেতু ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, সকল ভোটাররা যেন ভোট কেন্দ্রে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেই অনুযায়ী তারা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রে একটি করে প্রবেশ পথ থাকে এবং বের হওয়ার জন্য আরেকটি করে প্রবেশ পথ থাকবে। তো পুরো নিরাপত্তার যে ছক, সেই হিসেবে 3 স্তরের নিরাপত্তার ছকে সাজানো হয়েছে ভোট কেন্দ্রগুলো। তো ভোটারদের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন থেকে যে 6,000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, এর ভিতরে বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, আনসার সদস্য রয়েছে। এইভাবে নির্বাচন কমিশন 3 স্তরে ভোট কেন্দ্র, প্রত্যেকটি ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা স্তরে সাজিয়েছে। তো সার্বিকভাবে নারায়ণগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায় নাই, বা প্রার্থীদের পক্ষ থেকে জোরালো কোনো বড় ধরনের কোনো অভিযোগ করা হয়েছে এমন কোনো বিষয়টি জানা যায়। পলাশ, আরেকটি বিষয়, কালকেই সেলিনা হায়াৎ আইভী বলেছিলেন যে সিদ্ধিরগঞ্জের ওসির প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তিনি। তো সেই বিষয়টি নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা? হ্যাঁ, আমরা এই বিষয়টি নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি যে প্রত্যাহার চেয়েছেন আওয়ামী লীগ দলের মেয়র, এই বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যদি এই বিষয়টি তিনি গণমাধ্যমে শুনেছেন, তবে প্রার্থীর পক্ষ থেকে এই ধরনের লিখিত অভিযোগ তাদেরকে দেওয়া হয়নি। এছাড়া যে পুলিশ সুপার রয়েছেন, পুলিশ সুপার মনির হক, তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে কোনো অভিযোগ করেছিল, তিনি আমাদেরকে জানিয়েছেন কেউ কোনো অভিযোগ করেনি। যেহেতু নির্বাচনকালীন সময়ে তাদের পুরো সবকিছু নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, সেহেতু নির্বাচন কমিশনে যদি অভিযোগ দেয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে ব্যবস্থা নেওয়ার আদেশ দিলে তারা ব্যবস্থা নিতে পারবেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর নির্বাচনে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছে পরের খবরে। তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী, এই সংকট সমাধানের সহজ উত্তর নেই তিতাসের কাছে। পেট্রোবাংলা বলছে গত কদিনে গ্যাসের উৎপাদন গড়ে কম হয়েছে 200 মিলিয়ন ঘনফুট। সে কারণেই আবাসিকের পাশাপাশি সংকট দেখা দিয়েছে শিল্প কারখানাতেও। এদিকে আবাসিক গ্রাহকদের এলপি গ্যাস ব্যবহারের পরামর্শ দিচ্ছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিমানবন্দর লাগোয়া এলাকা দক্ষিণ খান, গোটা 20 পরিবারের চুলো আছে, কিন্তু গ্যাস নেই। রান্না হচ্ছে মাটির চুলায়। গত 6 মাস ধরে এই দুর্ভোগে আছেন স্থানীয়রা। 6 মাস ধরে গ্যাস নাই, একটা চুলা হইলো 4-5 দিনের রান্না। চুলা তো আছে, গ্যাস থাকে না। সকাল বিকেল দুপুরবেলা লাকিতে ফাঁকান লাগে। মূল শহরের ফ্ল্যাটগুলোর অবস্থাও একই, সকাল গড়িয়ে বিকেল নেই গ্যাস, জ্বলছে না চুলা। বাধ্য হয়েই সিলিন্ডার কিনেছেন অনেকেই। সারাদিন তো আর রান্না বান্না করা যায় না, সারাদিনের রান্না রাতে করে রাখতে হয়। এই গ্যাস আমাদের হচ্ছে না, কিন্তু আমাদের থেকে সরকার ডবল টাকা নিতেছে। প্রতিদিন গড়ে 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে দেশে। এর মধ্যে তিতাসের চাহিদা 1900 মিলিয়ন ঘনফুট হলেও পাচ্ছে মাত্র 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। শীতে আরো 250 মিলিয়ন চাহিদা বেড়ে মোট ঘাটতি দাঁড়িয়েছে 650 মিলিয়ন ঘনফুটে। এই সংকট সমাধানের উপায় জানা নেই তিতাসের। একটা খুব বন্ধ আছে আর কি, 30 মিলিয়ন দিচ্ছে না। আর ফার্টিলাইজারগুলি প্রত্যেকটাই চালু আছে। আপস্ট্রিম থেকে গ্যাস না আসলে এমন কোন উদ্যোগ আর নেওয়ার খুব একটা কিছু নাই। আবাসিক গ্রাহকদের জন্য ভালো কোনো খবর দিতে পারছে না জ্বালানি প্রতিমন্ত্রীও। আগামী 3 বছরের মধ্যে এলপিজির দিকে যেতে হবে নগরবাসীকে। আর আমদানি করা এলএনজি গ্যাস আসতে আরও সময় লাগবে 2 বছরের বেশি। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে শিল্প গ্রাহকদের। নিরুৎসাহিত করছি কিন্তু আমরা গ্যাস, অনেক জায়গায় চাপ কমে যাচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিতে যেখানে সেখানে করলে দিচ্ছে না। আমরা 2 বছরের মধ্যে তারা গ্যাস পাবেন। এই মুহূর্তে এখনই গ্যাস চাইলে হয়তো আমাদের জন্য সমস্যা হবে। এই ভোগান্তির মধ্যেই নতুন করে আবারও বাড়ছে গ্যাসের দাম। 2 চুলায় 1000 এবং 1 চুলায় 800 টাকার ঘোষণা আসতে পারে যে কোনো সময়। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে শীতের শুরুতেই গ্যাস সংকটের কারণে দুর্ভোগ চরমে উঠেছে চট্টগ্রামবাসীর। গ্যাসের অভাবে শিল্প কারখানাগুলোতেও বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে, ফলে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। কর্তৃপক্ষ বলছে এলএনজি আমদানির আগে এই সংকট থেকে মুক্তি মিলছে না বন্দর নগরীর।
নগরীর জিসি আবাসিক এলাকার বাসিন্দা তানজিনা জিন্না 5 সদস্যের পরিবার নিয়ে এই গৃহিণীর বড় দুশ্চিন্তা ছিল রান্না নিয়ে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চুলা জ্বলে না, তাই বাধ্য হয়েই কিনতে হয়েছে গ্যাস সিলিন্ডার। একই অবস্থা নগরীর নাসিরাবাদ, পাহাড়তলী, আগ্রাবাদ সহ বেশিরভাগ এলাকাবাসীর। সকাল থেকেই গ্যাস থাকে না, তারপরে রান্না করতে পারি না, ঠিকমতো বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে খাবার দিতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাস্তাটাও অনেক সময় ঠিকমতো করতে পারি না, তার আগেই দেখি গ্যাস চলে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে দুপুরবেলা হয়তো যখন একটু রেস্ট নেওয়ার টাইম আমাদের, তখন হয়তো দেখা যাচ্ছে যে আমাদের রান্নাঘরে গিয়ে রান্না করতে হচ্ছে, মানে সারাটা দিনই আমাদের হয়রানিতে থাকে। শিল্প কারখানায় জেনারেটর বা বয়লার চালাতে 15 PSI চাপে গ্যাস লাগলেও সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ থাকে মাত্র 3 PSI। রাতে গ্যাসের চাপ কিছুটা বেশি থাকলেও সে সময় পাওয়া যায় না পর্যাপ্ত শ্রমিক। এছাড়া বিকল্প জ্বালানি ব্যবহারে খরচ বৃদ্ধি সহ আছে নানা সীমাবদ্ধতাও। বিশেষ করে শিল্প কারখানাগুলো কিন্তু বেশি সেই সমস্যার সম্মুখীন। তো বর্তমানে সরকারের কাছে যেটা অপশন আছে সেটা হচ্ছে এলএনজি ইম্পোর্ট করা, এবং নতুন যদি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় চট্টগ্রাম অঞ্চলে, তাহলে হয়তো এই সমস্যার একটা সমাধান হতে পারে। কর্ণফুলী গ্যাস সরবরাহ কোম্পানি বলছে, চট্টগ্রামে আবাসিক সংযোগ ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাহিদা প্রতিদিন গড়ে 80 থেকে 85 মিলিয়ন ঘনফুট। এছাড়া শিল্প কারখানায় গ্যাস সংযোগ আছে প্রায় 1000। দৈনিক 450 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে গ্যাস পাওয়া যাচ্ছে 230 থেকে 250 মিলিয়ন ঘনফুট। শীতকালে যখন আপনার গ্যাসের চাহিদাও বাড়ে, লাইনের মধ্যেও মনে করেন অনেক সময় একটু হয়, প্রেশারজনিত সমস্যার কারণে হয়, তখন একটু এই মানে গ্যাসের যে শর্টেজটা তখন একটু তীব্রভাবে অনুভূত হয় আর কি। 2013 সালে সাঙ্গু গ্যাস ক্ষেত্র পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং সেমুতাং গ্যাস ক্ষেত্রের সরবরাহ প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট থেকে কমে 5 মিলিয়নে নেমে যাওয়ায় গ্যাস সংকট তীব্র হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উপর পূর্ণ আস্থা রাখছে আওয়ামী লীগ। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, বঙ্গভবন থেকে আমন্ত্রণ পেলেই সংলাপের প্রস্তুতি নেবেন তারা। তবে বিশেষ কোনো দাবি নেই তাদের। একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে আরও বেশি শক্তিশালী নির্বাচন কমিশন আশা করছে ক্ষমতাসীন দলটি। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যোগে বঙ্গভবনে চলছে সংলাপ। প্রথম দিন খালেদা জিয়ার নেতৃত্বে এতে অংশ নেয় বিএনপির 11 সদস্যের প্রতিনিধি দল। অন্য দলের সঙ্গে আলোচনা শেষে গঠন হবে সার্চ কমিটি। সেই কমিটির সুপারিশই হবে নতুন নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে 5 রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দিনক্ষণ ঠিক হলেও এখনো ডাক পড়েনি ক্ষমতাসীন দলের। সংলাপের দ্বিতীয় ধাপে আওয়ামী লীগকে ডাকা হতে পারে বলে জানাচ্ছে বঙ্গভবন সূত্র। মহামান্য রাষ্ট্রপতিকে সহযোগিতা করা এই নির্বাচন কমিশন গঠনে, উনি যে পদক্ষেপ নেবেন ওনার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং সরকারি দল হিসাবেও আমাদের কর্তব্য দায়িত্ব ওনাকে সহযোগিতা করা। আমরা সর্বাত্মকভাবে ওনাকে সহযোগিতা করব, যাতে উনি এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন যে নির্বাচন কমিশনটি হবে নিরপেক্ষ, স্বাধীন, আগের চেয়ে বেশি শক্তিশালী। 2011 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সংলাপে সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করে আওয়ামী লীগ। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছে দলটি। তবে বলছে, নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতির ওপর পূর্ণ আস্থা আছে তাদের। মাননীয় রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগকে এই নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে যদি আমন্ত্রণ জানায়, অবশ্যই আওয়ামী লীগ সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য কোনো দাবি করার বা সেই ধরনের কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে আমাদের আছে বলে আমরা মনে করি না। এদিকে সার্চ কমিটির আকার বাড়ানোর পক্ষে মত না দিলেও নারী সদস্য অন্তর্ভুক্তিতে আগ্রহী ক্ষমতাসীন দল। পাশাপাশি কমিটির প্রস্তাবিত নামের তালিকা জনসম্মুখে প্রকাশে রাষ্ট্রপতির বাধ্যবাধকতা নেই বলেও মনে করে আওয়ামী লীগ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব দেবে জাতীয় পার্টি। তবে রাষ্ট্রপতি চাইলে কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যদের নামও প্রস্তাব করবে দলটি। রাষ্ট্রপতির আমন্ত্রণে মঙ্গলবার বঙ্গভবনে যাচ্ছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিতে শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ধারাবাহিক আলোচনার দ্বিতীয় দল হিসেবে মঙ্গলবার বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির নেতারা বলছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইনের সাংবিধানিক নির্দেশনার উপর জোর দেবেন তারা। আইনি কাঠামোটা করার জন্য আমরা জোর দিব, যে বারে বারে এই ধরনের অনিশ্চয়তা না থেকে একটা আইনি কাঠামো থাকলে সংবিধান অনুযায়ী ওই আইনি কাঠামোর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি একটি নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। তার জন্য বারে বারে বৈঠকের প্রয়োজন হবে না। আমাদের প্রস্তাব স্পেসিফিক এটাই হবে যে আমরা একটা আইন চাই, যে আইনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা নির্ধারণ করা হবে এবং সে আলোকে যদি করা হয় তাহলে কোনো বিতর্ক থাকবে না। ভোট প্রশ্নমুক্ত রাখতে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও কথা বলতে আগ্রহী দলটি। আমরা আমাদের নির্বাচন পদ্ধতি বা অন্যান্য কিছু বিষয়ে আলাপ করার সুযোগ থাকলে করা হবে সকলের মতামতের ভিত্তিতে। আর সঙ্গে সঙ্গে এটাও যদি উনি সরাসরি ইলেকশন কমিশনার কারা ভালো হতে পারেন এই ধরনের কোনো তালিকা চান, সেই সম্পর্কে আমরা কিছুটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব, যে কি ধরনের মানুষে দিয়ে ইলেকশন কমিশন হলে মোটামুটি আমরা মনে করি যে সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। নির্বাচন কমিশন নিয়ে গত মাসের শেষ দিকে সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদ। দলের কিছু প্রস্তাবও জানানো হয় সেখানে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সময় হলো বিরতির, আরো খবর নিয়ে ফিরবো, থাকুন আমাদের সাথে।